তিনি 11 ভাই বোনের সংসারে কনিষ্ঠ সন্তান। অভাবের সংসারে অতি কষ্টে শিক্ষালাভ। আপনার জীবন বোধ তৈরি করল ভবিষ্যতের লক্ষ্য। স্থির করলেন এলাকার কোনো শৈশব যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, কোনো কিশোর কিশোরী যেন সমাজের ভুল পথে না চলে যায়। তাদের দায়িত্ব আপনি নিজের কাঁধে তুলে নিলেন। পেশায় স্কুল শিক্ষক, তেমনি আপনার হাতের তুলিতে ফুটে ওঠে চিত্রশিল্প। সীমান্তবর্তী এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া লালগোলা এলাকার ছেলেমেয়েদের গত 20 বছর ধরে চিত্রশিল্পের পাঠ শেখাচ্ছেন। শুধু তাই নয়, এই যে শুধু আঁকা শেখাচ্ছেন না, তার সঙ্গে সঙ্গে আপনি বুনে দিচ্ছেন শিল্পী হওয়ার স্বপ্ন। অনেক ছাত্রছাত্রী আর্ট নিয়ে উচ্চ শিক্ষায় এগিয়েছেন আপনার উৎসাহে। কেউ কেউ আবার নামী প্রতিষ্ঠানে চাকরিও পেয়েছে। একবার দেখে নেব ভিডিও। জন্মের 1 মাসেই মাতৃহারা, আর বাবা শয্যাশায়ী। এমন যন্ত্রণায় গড়ে ওঠা শৈশব আপনার। 11 ভাই বোনের সংসারে কনিষ্ঠ সন্তান। শখ আহ্লাদ তো দূরের কথা, পড়াশোনায় ছিল বিলাসিতা, অতি কষ্টে শিক্ষালাভ। আমার আসলে এটা একটা বার্তা। নজরুলের কবিতা যখন পড়েছিলাম, হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, আমার মনে হয়েছে যে দারিদ্রতার আছিলায় যারা পড়া ছেড়ে দেয়, যারা সমাজের মূল স্রোত থেকে সরে যায়, তাদেরকে মনে হয়েছিল, ছোট্ট থেকে একটা স্বপ্ন দেখেছিলাম। এবং আমার বিবেকানন্দ ভীষণ ভক্ত, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ভক্ত। তাদের জীবন চর্চা করেছি, দেখেছি যে বিবেকানন্দকে বলা হয়েছিল, জন্মেছিস যখন একটা দাগ রেখে যা। তাহলে এমন একটা দাগ রাখুক যে দাগটা সমাজে তিনি জীবদ্দশায় যেটুকু পেলেন না, পরবর্তীতেও আরও কাউকে অনুপ্রেরণা জোগাবে। আমার মনে হচ্ছে আমি এমন কিচ্ছু না, আমি একজন সামাজিক মানুষ। আমার সেই দায়বদ্ধতা থেকে ঈশ্বর যে আমাকে জন্ম দিলেন, আমার মনে হয়েছিল এটা একটা দায়, এটা একটা তাড়না যে আমাকে কিছু একটা করতে হবে। প্রতি মুহূর্তে মনে হয়েছে। এবং বিবেকানন্দের একটি লাইন আমাকে ঘুমাতে দিত না। আমি যেখানে পড়তাম টেবিলের সামনেই সেটা লিখে রাখা ছিল, ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানোর আগে থেমো না। ওই লাইন আমাকে কখনোই ঘুমাতে দেয়নি। ও যা স্ট্রাগল করে পড়েছে, খুব কম ফ্যামিলিতেই হয় আর কি। আমাদের এই ছোট্ট পরিসরের মধ্যে ধরুন ফ্যামিলি থাকতাম আমরা সবাই মিলে, পড়াশোনার ঝামেলা হতো, এই হতো, মানে কোলাহল হতো। বাগানটা পেছনে দেখছেন, পেছনে বাগানে গিয়ে পড়াশোনা করে, ও গিয়ে চটটট নিয়ে কিংবা একটা চেয়ার নিয়ে গিয়ে বসে পড়াশোনা কভার আপ করতো। রাত্রে সবাই ঘুমাচ্ছে, হয়তো পড়ছে, এইভাবেই বড় হয়েছে ধরেন। তবে স্ট্রাগল, অপরন্ত স্ট্রাগল করেছে আর কি। আপনার জীবনবোধ তৈরি করলো ভবিষ্যতের লক্ষ্য। স্থির করলেন এলাকার কোনো শৈশব যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। লালগোলা আজকে এই প্রান্তিক এলাকা, কাঁটাতারের বেড়া, এখানে চোরা চালান হয়, এখানে আরও খারাপ খারাপ খবর নিউজে যায়। সেই জায়গায় আমার এখানে একটা ইচ্ছে ছিল যে এত কালো দিক লালগোলায় যখন খবরের কাগজে টিভিতে প্রচার যায়, এর আলো দিক তো কিছু আছে। তাহলে সেই ছেলে মেয়েগুলোকে নিয়ে যদি একটু আলোকিত করি। আমি তো এই মাটিতেই তৈরি হলাম, এটা আমার দায়। সকলের চাকরি পেয়ে শহরে চলে যায়, আমি যখন চাকরি পেলাম, ইচ্ছে হলো আমার এই গ্রামে থেকেই, আমার এই জায়গাতে থেকেই আমি এদেরকে চাষ করব। আমি কখনো শিল্পী বলি না নিজেকে, আমার মনে হয় যে আমি একজন শিল্প শ্রমিক, একজন শিল্প চাষী, আমি কর্ষণ করি। কোনো কিশোর কিশোরী যেন সমাজের ভুল পথে চলে না যায়, তার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন। স্কুল শিক্ষক, তেমনি আপনার হাতের তুলিতে ফুটে ওঠে চিত্রশিল্প। যেহেতু দারিদ্রতার সঙ্গে সে লড়াই করে বড় হয়েছে, ফলে তার শিল্পের মধ্যে একটা প্রতিবাদী চরিত্র কিন্তু আমরা দেখতে পাই তার শিল্পে। সে এই দারিদ্রতার মধ্যে বড় হওয়ার কারণে গঙ্গা ভাঙন নিয়ে যে কাজটি করেছে, সে অসাধারণ কাজ করেছে। তার প্রচুর ছাত্রছাত্রী আর্ট শিল্পের মাধ্যমে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গ তো আছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিচরণ করছে এবং তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। এবং তার ছাত্ররা আজকে লালগোলা ব্লকের বিভিন্ন জায়গায় সেন্টার খুলে আমাদের এই যে প্রান্তিক গ্রামে আর্ট এডুকেশনটাকে ডেভেলপ করছে। এবং স্টিল নাও তার একটি সংস্থা আছে, সাত্ত্বিক আর্ট অফ সোল, তার এক্সিবিশন করে। কিছুদিন আগে 3 দিন হলো, আমিও গেছিলাম। দুর্দান্ত এক্সিবিশন হয় এবং
এটা আমি মনে করি ওয়েস্ট বেঙ্গল লেভেলে একটা ওয়ান অফ দ্য আর্ট এক্সিবিশন। বিভিন্ন জায়গায় এখান থেকে ছেলেমেয়েরা যাওয়ার পরে তারা এত ভালো একটা জায়গা এখন রিচ করছে, এরা কী করছে, আর্ট কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছে। সেই ছাত্ররা যখন বাড়িতে আসে, আমি ওদেরকে ধরি, তোরা এখন তৈরি হয়েছিস, তোরা এখন সাবালক হয়েছিস, তোরা আবার নতুন যে চারাগুলো তৈরি হচ্ছে ওদেরকে একটু স্বপ্ন দেখা। ওরা আসে আর্ট কলেজে কীভাবে কাজ হয় সেই কাজগুলো এদেরকে দেখায়, এদের স্বপ্ন তৈরি হয়, আমি এদের পাশে থাকি। আপনার শিল্পে বাস্তব চিত্র জীবন্ত রূপ পায়। সীমান্তবর্তী এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া লালগোলা এলাকার ছেলেমেয়েদের 20 বছর ধরে চিত্রশিল্পের পাঠ শেখাচ্ছেন। শুধু আঁকা শেখান না, বুনে দেন শিল্পী হওয়ার স্বপ্ন। আমি লালগোলা মুক্ত সংশোধনাগারে একটা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আবাসিক। হ্যাঁ, আমরা এখানে সত্যবলির যেভাবে আসি যে দিনের বেলা আমরা কাজ করবো, রাত্রিবেলা আবার প্রবেশ হয়ে যাব, হ্যাঁ, এরকম সত্য নিয়ে এসে আমরা লালগোলা মুক্ত জেল থেকে কাজে বেড়াই নানান ধরনের জায়গায়। এবার কাজে বেরিয়ে আমরা 12টার মধ্যে ইন হয়ে যাই, সকাল 6টায় কাজে লাগি, 12টার মধ্যে এসে। তার মধ্যে আমার কপালটা খুবই ভালো, মিজানুর স্যারের মতন একটা স্যার পেলাম আমি। এই মানুষটাকে দেখলাম, মানে কি নেই এনার মধ্যে, সব কিছুই আছে, ভালো লাগা, ভালোবাসা, সব মানুষকে উনি আপন করে রাখেন। এই হিংসা, এই বিদ্বেষ কোনোদিন দেখিনি। এত বড় 25 বছর হয়ে গেল। এটাই আমার হচ্ছে আব্বু, ছোট আব্বু, আব্বু সবই বলতে পারেন। ওর জীবন যুদ্ধটা ভীষণ কঠিন, কিন্তু তারপরেও ও সবাইকে আপন করে নিয়েছে। এমন যে ছাত্রছাত্রীদের বাবা মায়েরা ছোটোবেলা থেকেই চায় যে এখানেই তারা আঁকা শিখুক, যারা শিখতে চায় আর কি। তো শুধু আঁকা শেখা না, সমাজ কল্যাণের সমস্ত জায়গায় আপনি মিজানুর খানকে পাবেন। কোথাও গিয়ে এটা হচ্ছে যাস, এটা হচ্ছে যাবেন, এই যে বলাটা, এটা হয় না। অনেক সময় হয় কি, দেখা গেলো একটা অনুষ্ঠান কেউ করছে, একটা কার্ড পৌঁছে দিল কোনোভাবে, দিয়ে হয়ে গেল ওর ডিউটিটা। মিজানুর ক্ষেত্রে সেটা আলাদা, যেখানেই হোক একবার দেখা করা এবং দেখা করে সে অনুরোধ করা, কার্ড যেভাবেই পৌঁছুক না কেন, এই আন্তরিকতাটুকু আছে, বরাবরের আছে, এবং আছে বলেই লালগোলার মানুষ মিজানুরকে একটু অন্য চোখে দেখে, অন্যভাবে দেখে। অনেক ছাত্রছাত্রী আর্ট নিয়ে উচ্চশিক্ষায় এগিয়েছেন, কেউ কেউ আবার নামী প্রতিষ্ঠানে চাকরিও পেয়েছেন। লালগোলা যেখানে সমাজবিরোধী কার্যকলাপে শিরোনামে, সেখানে যুব সমাজকে মাদক থেকে নিয়মিত সতর্ক করতে এক দৃষ্টান্ত আপনার। গুরু হিসেবেও সে অনন্য, মানুষ হিসেবে তো অসাধারণ। এখনও মাটির সঙ্গে সে মিশে আছে। জীবন যুদ্ধ ওর ভীষণ রকমের, মানে এই যে গঙ্গা পদ্মা ভাঙনের যে সিরিজ এঁকেছে, আসলে ওর জীবনটাও এইরকম ভাঙনের মধ্যে দিয়ে গেছে। সুতরাং ওই ভাঙনের মধ্যে দিয়ে ও সৃষ্টি করতে শিখে গেছে। এখানে জনগণের দুর্দশার জন্য কেউ এগিয়ে আসেনি। কিছু চিত্র হয়তো কিছু সংবাদ পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, সেগুলো জনগণের মানে হারিয়ে গেছে। কিন্তু উনি একটা চিত্র, এই যে পেছনে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছ দুটো চিত্র সহ ভাঙনের যে ভয়ালো রূপ, সে রূপগুলোকে বেশ কয়েকটা চিত্রের মাধ্যমে তুলে ধরেছেন। সেটা জনমত তৈরিতে অবশ্যই একটা অবদান রাখবে এবং একটা নতুন কিছু করার চেষ্টা করেছেন উনি। তথাকথিত শুধু সংবাদ পরিবেশন বা চ্যানেলে খবর দেখা নয়, নিজের আর্টের মাধ্যমে নিজের মানে আলাদা একটা বৈশিষ্ট্য নিয়ে এই ভাঙনের ব্যাপারটাকে উনি তুলে ধরার চেষ্টা করেছেন, এবং এটা এখানকার জনগণও সেটাকে খুব পজিটিভভাবে গ্রহণ করেছেন। ভিক্ষে করে একজন মহিলা, উনি রাস্তা ক্রস করতে পারছিলেন না, তো স্যার ওটা দেখেছিলেন। তো স্যারকে দেখলাম নিজের মায়ের মতো করে নিয়ে ওনাকে রোড ক্রস করে দিলেন, ইভেন ওনার বাড়ি পর্যন্ত স্যার পৌঁছে দিয়ে এসেছিলেন। তো উনি যেমন ড্রেস পরেছিলেন, পোশাক ছিলেন নোংরা পোশাক, মানে হবে না, অনেক মানুষ হবে যে না ওনাকে টাচ করবো না, কিন্তু স্যার যেভাবে মায়ের মতো কেয়ার করে ওনাকে নিয়ে গেলেন, ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। তো ওই যে বিষয়গুলো স্যার শুধুমাত্র যে আমাদের শিক্ষার দিক দিয়ে যে মোটিভেট করে সেটা নয়, একজন আইডিয়াল মানুষ কিভাবে হতে হবে সেই দিক দিয়েও আমাদের স্যার মোটিভেট করে। স্যার আমাদের কাছে জিরো থেকে হিরো,
ছোটোবেলায় মানে কারোর যদি কিছু আইডল থেকে থাকে আমার মিজানুর স্যার, তো স্যারকে কৃতজ্ঞতা মানে জানিয়ে আমি শেষ করতে পারবো না। বরাবরই স্যারের কাছে কৃতজ্ঞ থাকব। আজকে যা আছি আমি স্যারের কারণেই হয়তো আছি। আমার পারিপার্শ্বিক যেগুলো তৈরি হয়েছে, আজকে আমি যেভাবে বড় হয়েছি মানে স্যারকে আইডল করেই বড় হয়েছি। এই ক্ষেতে যখন বীজ ছড়ায় ঠিক একই রকম করে চাষি বীজ ছড়িয়ে তাকে যত্ন নিয়ে নিয়ে যখন সেই ফসল সোনার ফসল ঘরে ওঠে তখন একটা অদ্ভুত একটা আত্মতৃপ্তি হয়। আমার এই আত্মতৃপ্তিটা এই জায়গায় এদেরকে দেখায়। এখানে কলকাতা থেকে শিল্পীরা আসেন, আরও বড় বড় শিল্পীদের নিয়ে এসে আমরা সেমিনার করাই, এখানে বড় বড় এক্সিবিশন এখন এখানে হচ্ছেন, মহানগরের বড় বড় শিল্পীরা এখানে এসে উদ্বোধন করছেন। ও সকল অভিভাবকদেরকে যাতে মেয়েরা পড়াশোনা করে, যে সেই বিষয়টা যে শুধু রং তুলেই নয়, তার বাইরেও যেটা আপনি জানতে চাইছেন যে এই যে মেয়েরা খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে বা ছেলে মেয়েরা যাতে শিক্ষার আল, সে ব্যাপারেও গার্জেনদেরকে অভিভাবকদেরকে সচেতন করে, এটা আমি ওকে করেছি। আর বিশেষ করে আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে ও যে চারিদিকে আপনারা যদি দেখেন দেখবেন মানে ও আমাদেরকে বিভিন্নভাবে যে এইখানটা এরকম করলে স্কুলটা সুন্দর লাগবে বা কেউ এলে এটা দেখলে ভালো লাগবে, এগুলো সব ওর মাধ্যমেই আমরা করেছি। যে সৌন্দর্যটা এখন আপাতত আমাদের দেখা যাচ্ছে, এতে ওর অবদান অনেকখানি। সমাজ পরিবর্তনের কান্ডারি মোহাম্মদ মিজানুর খান। সবার মধ্য দিয়ে বাঁচতে চাই, এই তাড়না আমার যেটা তৈরি হয়েছে, আমি আমার ছাত্রদেরও বলি যে এই তাড়না তোমার ভিতরে রাখো। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততার সঙ্গে জীবনে মাথা উঁচু করে চলো, তোমাকে কেউ না থাকলেও উপরে একজন আছে তোমার সঙ্গ দেবে। এবং আলটিমেট আমার কিন্তু তাই হয়েছে, উপরালাই আমার অভিভাবক, তার অভিভাবকত্বে আমার এত সুন্দর একটা পরিবেশ পেয়েছি। আমার ছাত্রছাত্রী পাগলের মতো আমাকে ভালোবাসে, যারা আজকে আমার স্কুলের টিচার পাগলের মতো ভালোবাসে। এত ভালোবাসা যখন পাই তখন মনে হয় এই জীবন আমার ধন্য, আমার ধন্য, আমি ধন্য। আপনি সমাজের প্রকৃত শিক্ষক। সমাজে আপনার এই অনন্য অবদানের জন্য জি 24 ঘন্টা অনন্য সম্মান 1431 অনন্য সাধারণ বিভাগে সম্মানিত আপনি। আপনাকে সম্মান জানাতে পেরে আমরাও সম্মানিত। মোহাম্মদ মিজানুর খানকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে মঞ্চে ডেকে নেব জিতু কমলকে। মিজানুর খানের হাতে উত্তরীয় তুলে দিচ্ছেন আরও রাজেশ সরিন্স। শংসাপত্র বা সার্টিফিকেট তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা। জি 24 ঘন্টা অনন্য সম্মান 1431 সুদৃশ্য ট্রফিটি ওনার হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করব জিতুকে। স্যার, আপনি পেশায় শিক্ষক বলে বলছি না, আপনার এই গোটা যাত্রাটায় আপনাকে সত্যি সত্যি স্যার বলেই ডাকছি, সেটাই বলা উচিত। আপনার কাছ থেকে একটু জানতে চাইব যে আপনার পথ চলাটা কেমন ছিল। যেটুকু আমরা দেখলাম খুব একটা সহজ তো ছিল না, এবং যেভাবে আপনি এখনও কাজ করে চলেছেন। প্রথমেই জি 24 ঘন্টাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মতো সাধারণ মানুষকে এই জায়গায় জায়গা দেওয়ার জন্য। আসলে আমার মনে হয়েছিল যে দারিদ্রতা কোনো অন্তরায় হতে পারে না। যারা মা বাবা পায় না তারা মূল স্রোত থেকে হারিয়ে যায়, পথে পথে ঘুরে বেড়ায়। আমার মনে হয় সবার উপরে একজন আছেন, উনি আমাদের সবচেয়ে বড় অভিভাবক। তার অভিভাবকত্বে আমাদের যদি ভেতরের ইচ্ছেটা থাকে তাহলে আমরা বিশ্ব জয় করতে পারি। ফলে প্রথম দিন মনে হয়েছিল যে ইচ্ছে আমার ভিতর তৈরি হলো যে যেটুকু জানি সেইটুকু নিয়ে আমি আরও 10 জনের সঙ্গে এগোবো। একা আমি ক্ষুদ্র, তুচ্ছ। আমি যদি সবার সাথে থাকি, আমার যে স্বপ্ন সেটা যদি আরও কারোর ভিতরে বপন করতে পারি, সবাইকে নিয়ে এগানোর যে আনন্দ, সেই আনন্দের জন্যই আমি শিল্পী নই, শিল্পী হতে পারিও নি, আমি শিল্পকর্মী বলি।
চাষি যেমন করে কর্ষণ করেন, আমিও সেইভাবে সেই আমাদের ঊষর ভূমিটা কর্ষণ করার চেষ্টা করি। প্রান্ত এলাকা বা কাঁটাতারের যে বেড়া সেটা সকলে বলে বটে, কিন্তু আমি তো জানি, আমরা জানি কেন্দ্রকে পরিধি ঘিরে রাখে এবং গ্রাম বা প্রান্তিক অঞ্চলগুলো কিন্তু কেন্দ্রর অস্তিত্ব তৈরি করে। ফলে আমার এলাকায় বলতে চেয়েছিলাম যে তোরাও পারবি। আমার যারা সাথী, সেই ছোট ছোট ছাত্ররা, সাথী বলি তাদেরকে আমি, তারা এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এগিয়ে গেছে, বড় বড় প্রতিষ্ঠানে তারা আর্টের অধ্যাপনা করছে। তো মনে হয়েছিল হারিয়ে যাওয়ার মধ্যে কিছু নেই, কাজটাই সব, তুমি কাজ করো, এগিয়ে যাও। গ্রাম মিশে যাক শহরে, যেমন করে নদী সাগরে মিশে। এখন ছোট ছোট সেই নদীগুলো সাগরে মিশছে, এটা আমার আনন্দে। সকলে ভালো থাকবেন আর সাথে থাকবেন, দায়িত্ব আরও বাড়লো, আপনারা আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনি যেটা বললেন যে আপনার মতো সাধারণ মানুষ একদম নয়, আপনার মতো মানুষের অভিভাবকত্বে আরও আমরা উৎসাহ পাবো এবং বিশেষ করে নতুন প্রজন্ম এভাবে যেরকমভাবে আপনি বললেন আরও নতুন পৃথিবী তৈরি করবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জিতু, তোমাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।